তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। আমি ধন্যবাদ জানাই আসাদুল হাবিব দুলু সাহেবকে, সম্মানিত সংসদ সদস্য তিনি এবং মন্ত্রী। তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, জাগো বাহে। এই জাগা লোকগুলো এখন এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই মন্ত্রী পরিষদ, এই সরকার আমাদের সবার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে তো জাগিয়েছে তো ঠিকই, আমরা কিন্তু আমাদের দাবি এখন বাস্তবায়ন হচ্ছে দেখতে চাই। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গল্প শুনতে শুনতে মানুষগুলা ক্লান্ত। এখন আর গল্প শুনতে চায় না, এখন তারা পদক্ষেপ দেখতে চায়। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, কে সরকারে আসবে না আসবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কূপ মেরে। আমরা এখান থেকে শুরু করব। সারা বাংলাদেশ কম বেশি ঘোরার সুযোগ হয়েছে। রিয়েলি তিস্তা পারের মানুষগুলার মতো এত দুর্ভাগ্য পীড়িত মানুষ আমি বাংলাদেশের কোথাও আর দেখি। অবশ্যই আমাকে তাদের কথা বলতে হবে। আমার কথা এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে একটা আসনের লোকেরা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে। মাঝে মাঝে আমি হাঁটি ঘুরি দেখি আর মনে মনে ভাবি, এটাকে রাজধানীর ছিটমহল? ছোট্ট একটি এলাকা, মাত্র 2টি খাল, ময়লার ভাগাড়, অবৈধ দখলদারিত্ব। রাস্তাগুলা সরু, আবার সেই রাস্তার মাঝখানে লাইট পোস্ট। হ্যাঁ, অবশ্যই আমি বলবো 2 মাস 2.5 মাসের সরকারের জন্য সব কিছু একেবারে চকের পলকে সমাধান করা সম্ভব নয়। শুরু হোক। আমাকে লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন, আমি বলি যে বলবো ইনশাআল্লাহ। আমি সেই কথাগুলো এখন বলতে চাই। আবার আমি ফিরে আসবো আমাদের দায়িত্ব কর্তব্যে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, ওই এলাকার মানুষগুলো তাদের ভালোবাসা, সমর্থন আর ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে বলে আমি এই জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একেবারেই 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। আমরা বাড়াতে পারি, ওই যা ছিল তাই। ওই 1 খণ্ড জমি আমরা পেয়েছিলাম, এই জন্য 70 সালের নির্বাচন হয়েছিল। 94 ভাগ ভোট যেগুলা কাস্ট হয়েছিল, তার মধ্যে 94 ভাগ পেয়েছিল আওয়ামী লীগ। তারা আসলে এত ভোট পেয়ে তারা আসলে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। সম্ভবত তারা আবেগে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এত মানুষের ভোটের প্রতি তারা সম্মান দেখাননি। যে ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখার কারণে অনিবার্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ। তারাই সেই ভোটটাকে আবার গলা টিপে হত্যা করলেন। তারা বাকশাল খায়। আমাদের অনেক বন্ধু 72-এর সংবিধান সম্পর্কে তাদের হোল হার্টেড রেসপেক্ট তারা পে করেন, আমি পারি না এই জায়গায়। যারা করেন তারা এখন সরকারি ট্রেজারি বেঞ্চে অনেকে বসে আছে। আপনিও পারেন না, কারণ 72-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান।
তিনি 72-এর জায়গায় ওটা রাখেন নাই। যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা 72-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না। আমাদেরকে এমন ভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে, এই দেশে বসবাস করি কেমনে? উই আর ল অ্যাবাইডিং পিপল। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই।